মাত্র 40 দিন বাকি। সামনে এসএসসি এসএলএসটি পরীক্ষার সেই চূড়ান্ত লড়াই, যেটার জন্য এতগুলো বছর ধরে এত লক্ষ লক্ষ প্রার্থী অপেক্ষা করেছিলেন। এই সময়টাতে সব থেকে বেশি যেটা সমস্যার হচ্ছে, আমাদের কাছে প্রচুর মেসেজ আসছে, প্রচুর ইমেল আসছে, যে এই বিশাল বড় সিলেবাস এই কটা দিনের মধ্যে আমরা কিভাবে শেষ করব। এতবার করে রিভিশন দেওয়ার চেষ্টা তো তখন করব যখন আমাদের সিলেবাসটা শেষ হবে। আমরা তো সিলেবাসই শেষ করতে পারছি না। এর আগে এই নিয়ে দুটো ভিডিও আমরা অলরেডি করেছি, কিন্তু তৎসত্ত্বেও তোমাদের বিভ্রান্তি যেহেতু দূর হচ্ছে না সিলেবাস কমপ্লিশনের জন্য, এবং সময় যেহেতু অত্যন্ত কম, আর 40টা দিন সময় আছে। যখন আমরা এই ভিডিওটা করছি আজকে 28শে জুলাই, তোমাদের 7ই সেপ্টেম্বর পরীক্ষা আছে, প্রথম পরীক্ষা এসএলএসটি। তো 40 দিন 41 দিনের মতো সময় আছে মাঝে, 40 দিন ধরা যাক। এই কদিনে কি করলে, কোন পদ্ধতিতে পড়াশোনা করলে তোমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো অন্তত তুমি খুঁজে পেয়ে যাবে সহজে। ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে তোমাদের এটুকু নিশ্চিত তোমরা থাকতে পারো যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন পড়বেই পড়বে। হয়তো 100% প্রশ্ন পড়বে না, কিন্তু 90%-এর বেশি প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার গুলো থেকে পড়বে। এবং এই জায়গাটাকে বোঝাতে আমরা আছি তোমাদের সঙ্গে সহপাঠী হয়ে, তোমাদের পাশে। কারণ আমরা জানি সময় যখন কম, তখন শুধু পরিশ্রম করে হবে না, একটু কৌশলী সিদ্ধান্ত নিতে হবে কিছু বিষয়ে, যাতে করে তোমার সাফল্য এবং ব্যর্থতার মাঝে পার্থক্যটা তুমি গড়ে দিতে পারো, তুমি যেন সফল হয়ে যেতে পারো। তাই এই মুহূর্তে যদি তোমরা তোমাদের প্রিপারেশনে যে কোনো জায়গায় থাকো না কেন, তাতে যদি তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করে উঠতে পারো তাহলে তো খুব ভালো, ভীষণ ভালো। আর যদি সেটা না করে উঠতে পারো, তাহলে আমরা একটা এমন পদ্ধতি নিতে পারি যেখান থেকে পুরো সিলেবাসটা আমাদের পড়তে হবে না, কিন্তু 90%-এর বেশি সম্ভাবনা আছে আমাদের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাব। এবার আমরা যে কোনো বিষয়ের হই না কেন, আমরা ইতিহাসের হতে পারি, বাংলার হতে পারি, ভূগোলের হতে পারি, জীবন বিজ্ঞানের হতে পারি, গণিতের হতে পারি, এবং যে কোনো বিষয়ে আমরা প্রিপারেশন নিই না কেন এসএসসির জন্য, আমরা চেষ্টা করব খুঁজে বের করতে সেই অধ্যায়গুলো আমাদের সিলেবাস থেকে। অর্থাৎ তোমাদের নিজের নিজের সিলেবাস থেকে, নিজের নিজের সাবজেক্ট থেকে তোমরা খুঁজে বের করতে পারবে অত্যন্ত সহজে সেই অধ্যায়গুলো যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তোমার সময় কম, এবং এটাই তোমার কাছে সব থেকে বড় দুর্বলতার কারণ হতে পারে না। এই মুহূর্তে তোমাকে স্ট্র্যাটেজিটা বদলাতে হবে যদি তুমি সিলেবাস কভার না করে থাকতে পারো এখনো। তো চলো আমরা এখানে কিছু পদ্ধতিগত এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চিহ্নিত করার চেষ্টা করছি সেই অধ্যায়গুলো যেখান থেকে প্রশ্ন আসবে, এবং আমরা এই জিনিসটা একটু গুছিয়ে নেবার চেষ্টা করছি যাতে করে আমাদের কোনো রকমের বিভ্রান্তি, দ্বিধাদ্বন্দ্ব না আসে যে আমাদের পড়তে কতটা হবে এবং আমাদের পড়তে কতটা বাকি রয়ে গেছে। তো এইখানে যদি শুরু করা যায়, তাহলে এটা বলতে হয় প্রথমেই যে এসএসসি এসএলএসটি পরীক্ষার সময়সীমা যেহেতু সীমিত এবং তোমার কাছে একটা বিশাল বড় প্রকাণ্ড সিলেবাস রয়েছে, এর প্রথম যে কাজটা তোমরা করতে পারো এটাকে ছোট করে আনতে, প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র দেখা। এখানে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এটা বড় দুর্ভাগ্য যে 2012 সালের পর থেকে নিয়মিত সময়ে আমাদের কিন্তু পরীক্ষার হয়নি, এসএসসি পরীক্ষা হয়নি। ফলে একটা বিশাল বড় বিরতি কিন্তু পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে। ওই 12 এবং 2016 এই দুটো সালেরই পরীক্ষা হয়েছে, তারপরে একেবারে 2025 9 বছর পর পরীক্ষা হচ্ছে। তো তোমাদের কাছে স্বাভাবিকভাবে তোমরা 2012 সালে হয়তো এরকমও অনেকে ছিলে যারা হয়তো সদ্য পড়াশোনা শুরু করেছো, বা গ্রাজুয়েশনের ক্ষেত্রে বা মাস্টার ডিগ্রি হয়তো শুরু করেছো, কোনো কোনো জায়গাতে তার থেকেও তোমরা হয়তো নিচু ক্লাসে ছিলে। এখন এই পরিস্থিতিতে তোমাদের একটা কথা আমাদের জানিয়ে রাখা ভালো যে 2016 সালই হলো প্রথমবার যখন কিন্তু এসএসসি পরীক্ষাটা হয়েছিল এমসিকিউ ফরম্যাটে। তার আগে পর্যন্ত 2012 সাল পর্যন্ত এই পরীক্ষাটা হয়েছিল কিন্তু লিখিত আকারে, অর্থাৎ লিখিত রিটেন টেস্ট হয়েছিল। এটার কিন্তু কোনো রকমের অন্য কোনো ভাবে পরীক্ষা কিন্তু হয়নি।
ফলে এই যে একটা দীর্ঘ সময়ের গ্যাপ, তোমরা পুরনো প্রশ্নপত্র কোথায় পাবে বা পুরনো প্রশ্নপত্রের আঙ্গিকগত যে বিভেদ রয়েছে, যে পার্থক্য রয়েছে, অর্থাৎ আগে লিখিত প্রশ্নের উত্তর করতে হতো, 2016 সাল থেকে তোমাদের এমসিকিউ ফরম্যাট এসেছে। তোমাদের এটা মনে হতে পারে বিগত বছরের প্রশ্ন আমরা ঘেঁটে কি করব, কিন্তু যদি প্রথম ধাপটা বোঝার চেষ্টা করো, যদি তোমাদের সিলেবাসটাকে ছোট করে আনতে হয় এই 40টা দিনের মধ্যে, এইটা কিন্তু তোমাদের করতেই হবে। যতটা পারো পুরনো প্রশ্নপত্রের দিকে যাও, যখন লিখিত ফরম্যাটে প্রশ্ন হতো। কেন বলছি, দেখো, যখন কোনো প্রশ্নপত্র সেট করা হয়, প্রথমত এই সিলেবাসটা চেঞ্জ হয়নি, একই সিলেবাস তোমাদের চলছে। 2012 পূর্ববর্তী সিলেবাস তোমাদের কিন্তু একইভাবে এখন চলছে, শুধু ফরম্যাটটা চেঞ্জ হয়েছে। এখন লিখিত পরীক্ষা হচ্ছে না, এখন তোমাদের এমসিকিউ পরীক্ষা হচ্ছে। তো প্রথম ধাপে বিগত বছরের প্রশ্নপত্রের গুরুত্বটা কি, বিগত বছরে যতটা পারো, ইভেন যখন রিটেন টেস্ট হতো তখনকার যদি প্রশ্নপত্রগুলো 2010, 9, 8, 7 এই সময়কার যদি তোমরা প্রশ্নপত্রগুলো জোগাড় করতে পারো, যতটা পূর্ববর্তী পারো, সেই ক্ষেত্রে তোমাদের একটা সুবিধে হবে যে তোমরা কিন্তু নির্দিষ্ট করে কোন কোন টপিকের থেকে প্রশ্নগুলো এসেছিল তোমরা মার্ক করতে পারবে। পয়েন্টটা বোঝার চেষ্টা করো। যদি প্রশ্ন তোমাদের করতে হবে না, কিন্তু প্রশ্নটা কোথা থেকে তুলেছে, তোমাদের নিজের সিলেবাসের কোন কোন চ্যাপ্টার গুলো থেকে আদতে এই প্রশ্নগুলো তুলেছে এসএসসি থেকে, যেখানে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে পরীক্ষাতে বিগত বছরগুলোতে, সেইগুলো তোমাকে একটু জানতে হবে। তার মানে এইগুলো হলো প্রথম এবং প্রাথমিক হাইলাইটেড চ্যাপ্টার্স। তখন 2012 আগে পর্যন্ত যখন মানে লিখিত পরীক্ষা হতো, তখন কিন্তু 2 নম্বরের এক একটা প্রশ্ন আসতো, 30টা প্রশ্ন করতে হতো, 60 নম্বর এভাবে দেওয়া হতো। তো তারপরে যখন ডিভিশনটা হয়, পরে অন্যভাবে পরীক্ষাটা হয়েছিল, এবং আমরা দেখতে পেয়েছি যে এবারে তোমাদের 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা হচ্ছে। কিন্তু তাতে কিন্তু চ্যাপ্টারের গুরুত্ব কমছে না। অর্থাৎ তুমি যদি দেখো যে বিগত বছরের প্রশ্নগুলো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে কোন টপিক গুলো থেকে প্রশ্নগুলো তুলেছে। এটা গেল 1 নম্বর বিষয় বা প্রথম ধাপ, এটা আগে মার্ক করে নাও নিজের সিলেবাসে, এতে করে তোমাদের সিলেবাসটা ছোট হবে। দ্বিতীয় ধাপে অধ্যায় ভিত্তিক রিপিটেশনকে খুঁজে বের করো। খুব মন দিয়ে শোনো, অধ্যায় ভিত্তিক রিপিটেশন মানে, এবার দেখো যেহেতু তোমার মার্ক করা হয়ে গেছে কোন চ্যাপ্টার গুলো থেকে বেশিরভাগ প্রশ্নগুলো তুলেছে, এবার দেখো যে কোন চ্যাপ্টার গুলো রিপিটেড ওয়েতে বিগত বছরে প্রশ্নগুলো এসছে, কোন চ্যাপ্টার গুলো থেকে, কোন টপিক গুলো থেকে। এবং পারলে তোমাদের যদি সাহিত্যের মতো কোনো বিষয় হয়, সেই ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো যে কোন জায়গা থেকে সাহিত্য ধর্মী প্রশ্নগুলো বেশি এসছে, বা তোমরা যে কোনো সাবজেক্টের হয় সেই সাবজেক্টে যে বিশেষ আঙ্গিক আছে, সেই আঙ্গিক থেকে কোন প্রশ্নগুলো এসছে সেই আঙ্গিকগুলোও লিখে রাখো। অর্থাৎ এতে করে তুমি একদম নিখুঁতভাবে পিন পয়েন্টেড ওয়েতে এগুলোকে মার্ক করছো, যেখান থেকে তোমার শিওর শর্ট কোয়েশ্চেন গুলো কিন্তু আসবে। এটা গেল 2 নম্বর ধাপ। অর্থাৎ প্রথম ধাপে আমরা কি করলাম, বিগত বছরের প্রশ্নগুলোকে একবার দেখে নিলাম, যতটা পুরনো প্রশ্নপত্র পাই, কারণ সিলেবাস এক ছিল, এখনো আছে, তার মানে চ্যাপ্টার গুলো আমার মার্ক হয়ে গেল। দ্বিতীয় যে কাজটা আমরা করলাম, অধ্যায় ভিত্তিক রিপিটেশন, কোন চ্যাপ্টার গুলো সব থেকে বেশি বার রিপিটেড ইয়ার্স এর পরীক্ষায় এসছে সেটা আমরা হাইলাইট করব। এটা হচ্ছে রিপিটেড কোয়েশ্চেনের জায়গাটা, অধ্যায়টা বেরিয়ে গেল। 3 নম্বর যে ধাপটা বা তৃতীয় ধাপটা, সেটা হচ্ছে এইবার দেখো সাব ইউনিট বা সাব টপিক কোনগুলো থেকে বেশি প্রশ্ন এসছে। আমি যদি একটা উদাহরণ হিসেবে তোমাদের বলি, আশা করি তোমরা অনেকটা বুঝতে পারবে। আমি একটা কমন উদাহরণ দিচ্ছি ইতিহাস বিষয়ে। ইতিহাস দিয়ে বোঝালে আশা করি সবাই ব্যাপারটা রিলেট করতে পারবে, কারণ ইতিহাস সবাই ছোটবেলা থেকে পড়ছে। তোমরা নিজের মতো করে সাবজেক্ট অনুসারে সেই জিনিসটা বুঝে নিতে পারো। ধরা যাক 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ একটি অধ্যায়, এটি একটি তোমাদের অধ্যায় রয়েছে। এই অধ্যায়টার মধ্যে যদি এইটার প্রশ্নটা বারবার আসে, বা এই জাতীয় প্রশ্নটা আসে যে কে কোন জায়গা থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন, দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন, বেরেলি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন, বিভিন্ন বছরে বিভিন্ন বার এই একই টাইপের প্রশ্ন এসছে, তার মানে এটা হলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের, এটা যদি চ্যাপ্টার হয়, এই নেতৃত্বের জায়গাটা হলো তার সাব ইউনিট, মানে এটার থেকেও এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, ওই চ্যাপ্টারটার মধ্যেও এই পার্টটা থেকে বেশি প্রশ্ন এসছে। এইটা তোমরা কিন্তু মার্ক করো। যখনই তোমরা এটা মার্ক করবে, তখন তোমরা আরো প্রশ্নের কাছাকাছি চলে গেলে, তোমাদের
রিপিটেশন তো বটেই, রিপিটেশন তো আসছেই। তৃতীয় ধাপে তোমরা যেটা করলে, প্রশ্নের একদম কাছাকাছি চলে গেলে, যেটা তোমরা নিশ্চিতভাবে এটা ধরে রাখতে পারো যে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলো থেকে সব থেকে বেশি। তৃতীয় ধাপ হলো। চতুর্থ ধাপ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সবশেষে এই সবগুলোকে কিভাবে তুমি একসঙ্গে পড়াশুনো করে উঠবে এই 40 দিনে, তারও একটা প্ল্যান বলবো, কিন্তু তার আগে এইটা শুনে নাও। তিনটে ধাপ হয়ে গেল, আশা করি বুঝতে পারলে। ইউনিটের সাব ইউনিট গুলো বুঝে নেওয়া। চতুর্থ ধাপে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ইউনিট গুলোর মধ্যে, তুমি তো তোমার একটা ওই বিষয় নিশ্চয়ই তুমি গ্রাজুয়েশন করেছো, নিশ্চয়ই মাস্টার্স করেছো, তো তুমি অন্তত জানো যে প্রশ্ন এই জায়গা থেকে দেয়নি বটে। আমি কিন্তু সেই চ্যাপ্টার গুলোর কথাই বলছি যে চ্যাপ্টার গুলো তুমি অলরেডি মার্ক করেছো। আনমার্ক চ্যাপ্টারের কথা বলছি না, আনমার্ক টপিকের কথা বলছি না, সেগুলো পরে, সেগুলো যদি সময় পাও তখন দেখা যাবে। এই মুহূর্তে তুমি যদি মানে সব থেকে কম সময়ে ভালো রকম একটা প্রিপারেশন বা সিলেবাসটাকে ছোট করে প্রিপারেশন নিয়ে যেতে চাও পরীক্ষার হলে, যেটা এই মুহূর্তে জরুরিও এবং ট্যাক্টফুলি ঠিক হয়, একটা পদ্ধতি হবে, সেইটা তুমি যদি করতে চাও তাহলে এটাকে ফলো করতে হবে। কি করতে হবে? তুমি দেখো যে তুমি যখন 3 বছর গ্রাজুয়েশন করেছো ওই বিষয়ে, তুমি যখন 2 বছর মাস্টার্স করেছো ওই বিষয়ে, 5টা বছরের একটা অভিজ্ঞতা আছে ওই বিষয়গুলো সম্পর্কে, প্রচুরবার বিভিন্ন ভাবে পড়াশোনা, আলোচনা ইত্যাদির মধ্যে ছিলে। তুমি নিশ্চয়ই জানো যে মার্কড পোর্শনের কোন একটা অংশ যেখান থেকে বারবার রিপিট হচ্ছে, তোমার এটা দেখা আছে বা তুমি হয়তো পড়াশোনা করেছো যে ওই টপিকটারই অন্য আরেকটা জায়গা থেকে কিন্তু সমান রকম সম্ভাবনা আছে প্রশ্ন আসার, যেখান থেকে এসএসসি এখনো প্রশ্ন করেনি। আমি আবার উদাহরণ দিচ্ছি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ থেকে। এখন এটা যেরকম নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে হয়তো, আমি একটা হাইপোথেটিক্যাল কন্ডিশনে বলছি, ধরে নাও এসএসসি বেশিরভাগ প্রশ্ন নেতৃত্ব স্থান থেকে দিয়েছে, বারবার দিয়েছে, প্রতিবার দিয়েছে, মানে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, তার মধ্যে সাব ইউনিট হলো নেতৃত্বের জায়গাটা। কিন্তু তুমি জানো ভালো করে যে কারা এগুলোকে বিদ্রোহ দমন করেছিল, এটাও কিন্তু সমান রকম গুরুত্বপূর্ণ। কারণ তোমার 3 বছরের গ্রাজুয়েশন পড়া আছে, 2 বছরের মাস্টার্স পড়া আছে, বা মহাবিদ্রোহের সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি কারণগুলো, রাজনৈতিক কারণগুলো সমান রকম গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু ওই ইউনিটটা যেগুলো তোমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলোকেও পড়বে, সেগুলোকে মার্ক করে নেবে। এতে করে সবটা নয়, যেটা তোমার পড়াশোনার জীবনের অভিজ্ঞতা থেকে তুমি লব্ধ জ্ঞান পেয়েছো, সেই জ্ঞানটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ তুমি দেখো যে তোমার চোখে কোন, মানে ওই ইউনিটটার মধ্যে বা ওই চ্যাপ্টারটার মধ্যে রিপিটেড কোয়েশ্চেন ছাড়া আর কোন জায়গাটা আছে যেটা তোমার মনে হচ্ছে প্রশ্ন কিন্তু আসতে পারে, এটাও তোমাকে কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। এটা গেল চতুর্থ ধাপ। পঞ্চম ধাপে যেটা করতে হবে, মন দিয়ে শুনবে, এটা হচ্ছে তুমি যে গাইডের কাছে পড়ছো, যদি কারোর কাছে পড়ে থাকো, অথবা তুমি যে কোচিং সেন্টারে পড়ছো বা কোনো দাদা দিদির পরামর্শে পড়াশোনা করছো, যার কাছেই পড়াশোনা করো না কেন, তাদের তো নিশ্চয়ই একটা লেভেলের মক টেস্টের ব্যবস্থা আছে। তারা নিশ্চয়ই এটা করেন, মক টেস্ট নেন, টেস্ট নেন। তাহলে তুমি দেখো তারা কোন জায়গা থেকে মক টেস্টটা বেশি নিচ্ছেন, বা মক টেস্টেরও কোন চ্যাপ্টার গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সূত্রে আমরা বলি, সহপাঠী থেকে আমরা অলরেডি এসএসসির উপরে একটা প্র্যাকটিস পড চালু করেছি, যাতে বিভিন্ন বিষয়ের উপরে আমরা পূর্ণাঙ্গ মক টেস্টের ব্যবস্থা রেখেছি একটা পিডিএফ ফরম্যাটে, যেটা তোমাদের মেলে চলে যাবে। সপ্তাহে 5টা করে পূর্ণাঙ্গ 60 নম্বরের এমসিকিউ আমরা নিচ্ছি উত্তর সমেত। তোমরা যদি এটা অ্যাভেল করতে চাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা অ্যাভেল করতে পারো। এবং এটা তোমাদের কিন্তু অনেকটা প্রিপারেশনে বুস্ট দেবে, কারণ আমরা সিলেক্ট করছি সেই প্রশ্নগুলোকে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। পরীক্ষা এখনো 1 মাসের বেশি সময় আছে, তোমরা প্রতিদিন নিজের সময় মতো করে নিজেদের প্রশ্নপত্র অনুসারে নিজেদের উত্তরগুলোকে মিলিয়ে নিতে পারো, ঝালিয়ে নিতে পারো এবং প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে পারো। তো এই ক্ষেত্রে তোমরা সেই প্রশ্নগুলোকে ভালো করে মক টেস্টের দিকে তোমরা নিয়ে যেতে পারো, যাতে করে তোমরা নিজেদের প্রস্তুতিকে আরো বেশি পোক্ত করতে পারো, এবং একই সঙ্গে কোন অধ্যায়ের কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট সেখানেও তোমরা কিন্তু আরেকটা ধারণা পেয়ে যাবে। এই মানে গাইড বুক বলো, মক টেস্ট সেট বলো, গাইড সেন্টারের বলো, গাইড কেউ আছেন তার মাধ্যমে পড়াশোনা করছো, যার মাধ্যমে এটা তোমরা পেয়ে যাবে। এটা গেল আরেকটা ধাপ। শেষ ধাপে আমরা একটা ফাইনাল ফিল্টার কিন্তু অ্যাড করব, এটাকে আমরা বলি এবিসি অ্যানালিসিস। সিম্পল জিনিস, এবিসি অ্যানালিসিস হলো, এ হচ্ছে এ ক্যাটাগরি, বি হচ্ছে বি ক্যাটাগরি এবং সি হচ্ছে সি ক্যাটাগরি। তো এতগুলো
ধাপ পেরিয়ে এসে যখন তুমি দেখছো যে তোমার কাছে নির্দিষ্ট কিছু টপিক উঠে এসছে যেগুলো এ ক্যাটাগরি, মানে সব থেকে বেশি বার রিপিটেড হয়েছে, ইউনিটের মধ্যেও সাব ইউনিট তুমি খুঁজে পেয়ে গেছো, এগুলোকে ভেরি হাই প্রবাবিলিটি এগুলো হচ্ছে প্রশ্ন আসবেই আসবে, এগুলো হলো এ ক্যাটাগরি, এগুলোকে মার্ক করে নাও। দ্বিতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে বি ক্যাটাগরি, এগুলো একটু কম এসছে কিন্তু প্রায় অন্তর অন্তর 1 বছর 2 বছর ছাড়া ছাড়াই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো এসছে, এগুলো হলো বি ক্যাটাগরি। এবং যেগুলো কালে ভদ্রে প্রশ্ন এসছে এগুলোকে রেখে দাও সি ক্যাটাগরিতে। তোমার কাজ হবে, মন দিয়ে শোনো, তোমার কাজ হবে সবার আগে এ এবং বি ক্যাটাগরির প্রশ্নগুলোকে যে জায়গা থেকে এসছে সেগুলোকে শেষ করে নেওয়া, এটি তোমার আদতে সিলেবাস। এই বছরের পরীক্ষার জন্য এটি তোমার আদতে সিলেবাস। ক্যালকুলেটিভ ওয়েতে রিস্ক নিচ্ছ তুমি, তোমার কোনো ভয় নেই। তুমি এটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমরা যেদিন পরীক্ষা দিয়ে আসবে আমরা সেদিনও একটা ভিডিও করব তোমাদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য, তোমাদের মতামত আমরা আমাদের কমেন্ট বক্সে নেব সেদিন। তোমরা মিলিয়ে বলবে যে এই যে পদ্ধতিতে তোমরা মানে এটাকে নিয়ে গেলে, এগিয়ে নিয়ে গেলে, সেইখানে তোমরা কিভাবে নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ করতে পেরেছিলে এবং আদতে তোমরা বাস্তব পরীক্ষা যে পরিস্থিতি ছিল সেখানে কতটা কমন পেয়েছো বা তোমাদের কতটা উপকারে লেগেছে। আমরা নিশ্চয়ই সেদিন আবার একটা ভিডিওতে তোমাদের কাছে জানতে চাইবো, নিশ্চয়ই তোমাদের মতামত আমরা শুনবো। আমরা আশা করছি যে তোমাদের এই ক্ষেত্রে কোনো রকমের ক্ষতি তো হবেই না, উল্টে অনেকটা উপকার হয়ে যাবে সিলেবাসটা ছোট করে আনার ফলে। হয়েছে? এরপরে সবশেষে একটা অ্যাড অন আমরা দিতে চাইছি, সেটা হলো এই যে 40টা দিনের প্রস্তুতি রুটিনটা তোমরা তৈরি করছো, প্রায়োরিটি দিচ্ছ চ্যাপ্টার গুলোকে ইত্যাদি, এখানে প্রথম 7 দিন খুব হাই মানে ইন্টেন্সিটি নিয়ে, তীব্রতাটা বাড়িয়ে একটু গভীর পড়াশোনা করে চেষ্টা করো এ ক্যাটাগরির টপিক গুলোকে শেষ করে ফেলতে। তাতে একটু যদি সময় তোমাদের বেশি পড়াশোনা করতে হয় করবে, কিন্তু অন্তত সিলেবাসটাকে শেষ করে ফেলো এ ক্যাটাগরির। কেন? কারণ ওইদিকে তুমি তখন অন্তত 30-35 দিনের বেশি সময় পেয়ে যাবে, এটা একটা ভালো কিন্তু জায়গা তোমার কিন্তু তৈরি হবে। 7 দিনে এ ক্যাটাগরির গুলো শেষ করে ফেলো, পরের সপ্তাহে বি ক্যাটাগরি গুলো শেষ করো যা যা আছে। কারণ এ ক্যাটাগরি যেহেতু কম পাবে, চ্যাপ্টারের রিপিটেশন তো কমই হবে, সুতরাং এ ক্যাটাগরির চ্যাপ্টার গুলো কম হবে কিন্তু হাই প্রবাবিলিটি অফ কোয়েশ্চেন ওখানেই থাকবে। বি ক্যাটাগরিটা একটু ছড়িয়ে থাকার কারণে একটু বেশি সংখ্যক চ্যাপ্টার আসবে, তো এইটাতে তোমার একটু সময় লাগবে। তো তুমি এটাকে তবুও বি ক্যাটাগরিটাকেও আলাদা করে শেষ করো। এখানে বলে দিই, প্রথম সপ্তাহে এ ক্যাটাগরি, দ্বিতীয় সপ্তাহে বি ক্যাটাগরি যখনই তোমরা শেষ করবে, সমতুল্য চ্যাপ্টার গুলোতে মক টেস্ট কিন্তু দিতে থাকবে, না হলে কিন্তু তুমি নিজের প্রস্তুতিটাকে ঝালাতে পারবে না সমান রকম ভাবে, এটা করে যাবে। যেহেতু নেগেটিভ মার্কিং নেই সুতরাং তোমাকে এত চিন্তাও করতে হবে না কিভাবে কি পরীক্ষায় প্রস্তুতি নিতে হচ্ছে বা কিছু, তোমাকে অন্তত অ্যাটেম্প করতেই হবে সবগুলো। এটা গেল প্রথম 2 সপ্তাহ। তৃতীয় সপ্তাহে যখন তোমরা আসবে তখন তোমরা এই দুটো যে তোমরা পুরো এ এবং বি ক্যাটাগরির পড়লে এটা পুরো থারা রিভিশন দেবে, পুরোটা রিভিশন দেবে, পুরোটা আবার পুনর্পাঠ করবে, এতে করে তোমাদের ওই জায়গাটা পড়তে হবে, বিশেষ করে সেই জায়গাগুলো যেগুলো তখনও তোমাদের মনে থাকছে না, তখনও তোমাদের গ্রে এরিয়ার মধ্যে থাকছে, এইটা তোমরা কিন্তু ভালো করে রেডি করে নেবে। এবং একই সঙ্গে সি ক্যাটাগরির যে জায়গাগুলো তোমাদের মনে হচ্ছে যে নতুন করে শুরু করলে সময় লাগবে সেগুলো বাদ দিয়ে, যেগুলো অলরেডি আবছা আবছা পড়া আছে বা হালকা মনে আছে বা পুরোটা হয়তো টাচ করা হয়নি, সেইগুলো যেগুলো তোমার আয়ত্তের মধ্যে আছে সেগুলোকে পড়া শুরু করবে এবং এই তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ করবে। তৃতীয় সপ্তাহের পর থেকে যতদিন পরীক্ষা আসছে, চতুর্থ এবং পঞ্চম সপ্তাহ পর্যন্ত, পঞ্চম এবং ষষ্ঠ সপ্তাহ, পঞ্চম সপ্তাহ পর্যন্তই তোমরা সময় পাবে, 5টা সপ্তাহ। তো এই দুটো সপ্তাহ তোমরা শুধু দুটো কাজ করবে, 30% অফ ইউর প্রিপারেশনের শুধু রিভিশন দেবে, আর বাকি পুরো সময়টা মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন এবং তার মধ্যে যে জায়গাগুলো তোমার ভুল হচ্ছে বা আটকাচ্ছে সেগুলো থারো রিভিশন। এটা তোমরা করবে পরীক্ষার আগে পর্যন্ত। তোমরা যদি এটুকু করে নাও, তোমাদের সব থেকে বড় যে বিষয়টা হবে, যেটা তোমরা নিজেরা অনুভব করবে, যে একটা ভীষণ কম সময়ের মধ্যে একটা ভীষণ রকম মনের জোর পাচ্ছ, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছ, কারণ তোমরা সিলেবাসকে পুরোটা না পড়েও সিলেবাসের সেই জায়গাগুলো স্ক্যান করে পড়াশুনো করে তোমার পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেখান থেকে তোমার অলমোস্ট 90% তোমরা নিশ্চিত থাকতে পারো যেখান থেকে প্রশ্ন পড়বেই পড়বে। সুতরাং তোমরা মানসিক জোর নিয়ে পরীক্ষা কিন্তু দিতে যেতে পারো। শেষে বলি যে এই 40টা দিন এটাই শেষ সময় কিন্তু ভাই, যেখানে তুমি হেরেও যেতে পারো,
আবার চাইলে সবাইকে পেছনে ফেলে পেরেও যেতে পারো, এগিয়েও যেতে পারো। মনে রেখো, পুরো সিলেবাসটা যদি নাও পারো, ঠিক যা যতটুকু যেমন যে জায়গাতে ঘা মারলে তোমার সাফল্যটা আসবে, সেখানটা কিন্তু তোমাকে তুলে আনতে হবে। আর এই ঠিক জায়গাটা খুঁজে বের করে নেওয়ার দায়িত্ব কিন্তু অলরেডি আমরা বলে দিলাম যে কি পদ্ধতিতে করবে, দায়িত্বটা কিন্তু একান্ত তোমার। বিভ্রান্ত হয়েও না, একদম মনে জোর রাখো, আরামসে এগো, কোনো ব্যাপার নেই, সুন্দর পেরে যাবে। এবং তোমাদের সঙ্গে আমরা থাকছি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে, আমরা ক্রমশ আসতে থাকবো। ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।